চাইলেন, কিন্তু প্রত্যেকবার সেটা নিজের কাছেই ফিরে এলো। ভুলে যাস না শয়তান, আমিও আমার বাবার একটা সত্তারই একটা অংশ। মশাই হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান। ঠাকুর মশাই, এ কি কাণ্ড! আপনি কোথায় গেলেন? কষ্টে চারি নিজের বাঁধন খুলে ফেলে। মা, ঠাকুর মশাই মৃতদেহের পাশে শুয়ে আছে, সামনে রাখা মরার খুলি। খিলখিল করে হেসে উঠছে খুলিগুলো বাতাসে ভাসছে। ঠাকুর মশাই আস্তে আস্তে চোখ খোলে, চোখে অদ্ভুত এক হিংস্র ভাব। ওনার চোখটা পুরো কালো বর্ণ ধারণ করেছে। পাশের দিকে ঘুরে দেখাতেই মৃতদেহটা উঠে বসে প্রণাম করে ঠাকুর মশাইকে। তারপর হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের সরু পথ ধরে গ্রামের রতন খুড়োর বাড়ি মুরগির খামারের ওপর হামলা করতে। মুরগির খামার থেকে টেনে বার করে আনে এক একটা আস্ত মুরগি। তারপর কামড়ে ছিঁড়ে খেতে থাকে। মুরগির ছটফটানি শুনে রতন খুড়ো যখন বেরিয়ে আসে, তখন দেখে এক অদ্ভুত দেখতে লম্বা কালো মানুষ খামারের পাশে বসে আছে। খামার থেকে মুরগি টেনে ছিঁড়ে খাচ্ছে। এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। ঠাকুর মশাইকে খবর দিতে হবে। রতন খুড়ো পিছন ঘুরেই দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে ঠাকুর মশাই। ঠাকুর মশাই বাঁচান! ওটা মানুষ হতে পারে না। মানুষ সেইভাবে মুরগি ছিঁড়ে খেতে পারে না। আর ওর পা উল্টো। এটা কোনো সাধারণ মানুষ নয়। আপনি বাঁচান। গ্রামে কোনো বিপদ নেমে এসেছে। ঠাকুর মশাইয়ের চোখে মুখে ফুটে ওঠে অদ্ভুত হিংস্র ভাব। কি হয়েছে ঠাকুর মশাই? রতন খুড়ো ঠাকুর মশাইয়ের গায়ে হাত দিতেই ঠাকুর মশাই তাকে জোরে একটা ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রতন খুড়ো দূরে ছিটকে গিয়ে পড়ে। গাছের মোটা অংশে মাথায় আঘাত লাগে, মাথা দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। রতন খুড়ো অজ্ঞান হয়ে যায়। আমি নিজেকে তোমাদের একটা ঘটনার কথা শোনাবো। সব সময় ঠাকুর মশাই তোমাদের তার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলে। আজকে আমি ঠাকুর মশাইয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। সেদিন সন্ধেবেলা ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে আমি আর কিশোরী বেরোতেই লক্ষ্য করি ঠাকুর মশাই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আমরা দুজনেই অবাক হই। তারপর আমরা আশ্চর্য হয়ে ঠাকুর মশাইয়ের পিছু পিছু হাঁটতে শুরু করি এবং পৌঁছে যাই মফস্বলের শেষে নিমতলার শ্মশানে। দেখি সেখানে বসে ঠাকুর মশাই হোম যজ্ঞ করছেন। আমরা গাছের আড়াল থেকে দেখি সেসব। ঠাকুর মশাইয়ের চোখ দুটো সম্পূর্ণ কালো। হেসে উঠছেন ঠাকুর মশাই, চোখে মুখে অদ্ভুত এক হিংস্র ভাব। ওং খ্রং হিং বটুক ভৈরব অঘর শক্তি জাগ্রত ভাব অদৃশ্য ছায়া বিনাশং কুরু হুং ফট স্বাহা। ওহে বিভূতি, এ আমি কি দেখছি বিভূতি? আমিও বুঝতে পারছি না। আমাদের এক্ষুনি একবার ঠাকুর মশাইয়ের বাড়ি যেতে হবে। আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না। আস্তে আস্তে সেখান থেকে সরে আসি। আমরা দৌড়তে শুরু করি। অন্ধকার গ্রামের মেঠো পথ ধরে দৌড়তে দৌড়তে এসে পৌঁছই কলকাতার মঠ লেনের সেই ছোট্ট বাড়িটার সামনে। তখন রাত 10টা বাজে। দরজায় জোরে ধাক্কা পড়তেই চারি মা দরজা খুলল। কি হলো কাকাবাবু, আপনারা? কিছু হয়েছে? এভাবে
এভাবে হাঁপাচ্ছেন কেন? ঠাকুর মশাই কোথায় চারি? কেন, বাবা তো ঘরে শুয়ে আছে। বাবার শরীরটা ঠিক ভালো নেই। আপনাদের তো বললাম, আপনারা তো চলে গেলেন। তাহলে আমরা শ্মশানে কাকে দেখলাম? এই ঘটনার কয়েকদিন আগের একটা ঘটনা। একদিন বিকেলবেলা আমি আর কিশোরী ঠাকুর মশাইয়ের কাছে আসছি। হাতে আমাদের পাসিং শোয়ের প্যাকেট আর এক প্যাকেট বেগুনি। বেগুনি দিয়ে চারি মায়ের তৈরি আমতেল মাখানো মুড়ি খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে ঠাকুর মশাইয়ের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে একটা সত্যি ঘটনা। ওই যতই বলি যে মিথ্যে মিথ্যে, কিন্তু চোখের সামনে ঠাকুর মশাইয়ের অলৌকিক কাণ্ড কারখানা দেখে বিশ্বাস করতে আমি বাধ্য হই। সত্যি বলছি বিভূতি, ঠাকুর মশাই অনেক ক্ষমতার অধিকারী। তা তুমি ঠিক বলেছ। আপাদ মস্তক ভালো লোক, সবসময় মানুষের ভালো করেন। আচ্ছা, অনেক তান্ত্রিককেই তো আমি দেখেছি অনেক খারাপ কাজ করতে, এবং সেটা প্রচারও করে শুনেছি। আচ্ছা, আমাদের ঠাকুর মশাই কখনো খারাপ কাজ করেননি? জিজ্ঞাসা করলে কেমন হয়? কথা বলতে বলতে আমরা ঘরের সামনে এসে উপস্থিত হই। মঠ লেনের সেই ঘরের দরজাটাতে টোকা মারতেই চারিমা এসে দরজা খুলল। বাবা ঠিকই বলেছিল আপনারা আসছেন, দরজা খুলে দিতে। আর দেখুন, আপনারা চলে এসেছেন। আসুন, বসুন। আমরা দুজনে ঘরের ভেতরে গিয়ে দেখি ঠাকুর মশাই বসে আছেন, মুখে তার হাসি। কি হে কিশোরী, কি ভাবছো? আমি কোনো খারাপ কাজ করেছি কি না? এই কথা বলার সাথে সাথে আমি আর কিশোরী পুরো চমকে উঠি। হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি সবই বুঝতে পারি। কি চারিমা, ঠিক তো? একদম। আমি আজকে বাবাকে বলছিলাম, বাবা কখনো কারো ক্ষতি করেছে কিনা। বাবা তখন কি বলল জানেন? বাবা বলল যে আমাকে একটু অপেক্ষা করতে। একদম, আমরাও তো এই নিয়েই ভাবছিলাম। সত্যি তো ঠাকুর মশাই, আপনি কি কখনো খারাপ কাজ করেছেন? মানে খারাপ কোনো শক্তিকে কাজে লাগিয়ে কোনো খারাপ কার্যসিদ্ধি? না, কখনো করিনি। বলছিলাম যে আপনার কাছে এরকম কাজ নিয়ে কেউ আসেনি? শুনেছি তো এতে নাকি পসার বেশ ভালো হয়। সব কিছুরই ভালো খারাপ দিক আছে। খারাপ কাজ যদি করতাম বা কারোর ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করতাম, তাহলে আমার আজকে এত অর্থাভাব থাকতো না। এই নয় যে কেউ এরকম কাজের উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসেনি। সত্যি কথা বলতে গেলে খারাপ কাজ বেশি দিন স্থায়ী হতে পারে না। খারাপ শক্তিও স্থায়ী হয় না। সব সময় সত্যের জয় হয়। এখানে সত্য মানে ভালো জিনিস, ভালো শক্তি। আমি আমার জ্ঞানবশত কোনো খারাপ কাজ কারোর ক্ষতি করিনি আর করবও না। আচ্ছা ঠাকুর মশাই, এই যারা খারাপ কাজ করে তারা কিভাবে করে ঠাকুর মশাই? আচ্ছা, তারা কি কখনো ভয় পায় না? আসলে খারাপ চিন্তা ভাবনা এলে তখন আর ভালো খারাপ বিচার করার ক্ষমতা থাকে না। তখন তাই আমরা খারাপটাই করি। খারাপ শক্তির প্রভাব বেশি, কিন্তু ক্ষণস্থায়ী। এইসব কথার মধ্যে দিয়েই সন্ধেটা কেটে যায়। আমরা বাড়ি চলে আসি। পরে ঠাকুর মশাই আমাদের যা যা বলেছিল সেই গল্পটাই এবার আমি তোমাদের সাথে বলছি। আমরা চলে আসার পর ঠাকুর মশাই ধ্যানে বসেন। এটা ওনার রোজকারের একটা অভ্যেস বলতে পারো। সেদিনও ঠাকুর মশাই ধ্যানে বসেছিলেন। কিছুতেই তিনি মনোসংযোগ করতে পারছিলেন না। সত্যি তো, আমি যদি কখনো এই রকম কাজ করতাম তাহলে আজকে আমার এত অর্থাভাব থাকতো না। আমি অন্যান্য তান্ত্রিকদের মতো স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতাম। চারি ভাইয়ের ভালোভাবে বিয়ে দিতে পারতাম। তাহলে করলি না কেন? কারণ সেটা উচিত নয়, একেবারেই উচিত নয়। একবার ভেবে দেখ, কত অর্থ, কত প্রতিপত্তি। চারির কথাও তো তোকেই ভাবতে হবে। ভাবি তো। ঠাকুর মশাই সেদিন বারবার ধ্যান করতে চাইছিলেন, কিন্তু কোনো মতেই তিনি ধ্যান করতে পারছিলেন না।
রাতের বেলা ঘরে পায়চারি করতে করতে যখন আয়নার দিকে তিনি তাকালেন, থমকে দাঁড়িয়ে গেলেন। আমি সৎ পথে থাকব। কি পেলি সৎ পথে থেকে? সবই তো হারালি। কিছু কি পেয়েছিস? যা পেয়েছি অনেক, সত্যের জয় অনেক। এই বলেই ঠাকুর মশাই সেখান থেকে সরে আসেন, বিছানায় এসে শুয়ে পড়েন। পরের দিন সকালবেলা ঠাকুরমশাই ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে যাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। পড়ে গিয়ে তিনি আঘাত পান। কি হয়েছে বাবা? কি করে পড়ে গেলে? মাথাটায় খুব লেগেছে। ও, আমি নিজেও জানি না। নামতে গেলাম আর মাথাটা না ঘুরে গেল। বসো বাবা, তুমি বসো, আমি জল আনছি। ঠাকুরমশাই বসে পড়লেন খাটে। আমার খুব একটা ভালো লাগছে না। চারিমা, তাড়াতাড়ি জল দে। আমাকে আবার স্নান সেরে মায়ের পুজো করতে হবে। আমি বুঝতে পারছি চারিপাশের শক্তি খুব খারাপ। মা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। চারি জল এনে ঠাকুরমশাইকে দেয়। ঠাকুরমশাই খেয়ে আবারও উঠতে যান, কিন্তু তিনি আবারও পড়ে যান। বাবা, তুমি বিশ্রাম নাও, আমি স্নান করে মায়ের পুজো করে দিচ্ছি। চারিমা কথা মতো স্নান সেরে পুজো করতে বসে। ধূপ প্রদীপ জ্বালার সাথে সাথেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এক বিকট গন্ধ। প্রদীপটা বারবার নিভে যায়। চারি ভয় পায়। মা, তুমি কেন আমাকে কোনো বিপদে ফেললে? কোনো বিপদ কি আসতে চলেছে মা? বাবা, এই উৎকট গন্ধ। হ্যাঁ, একটা কাজ কর, ধূপটা নিভিয়ে দে আর জবা ফুল এনে মায়ের পূজা কর নিষ্ঠার সাথে। চারি জবা ফুল এনে মায়ের পুজো করার চেষ্টা করে। প্রতিবার পুজোর ফুল মায়ের পায়ে দিতেই সেটা কালো হয়ে যায়। এদিকে ঠাকুর মশাই বারবার বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুতেই উঠতে পারেন না। বাবা, এরকম কেন হচ্ছে? জানি না রে মা, আমি সবই বুঝতে পারছি না, কিন্তু কি যে হচ্ছে একটু বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে। বাবা, তুমি বিশ্রাম নাও, আমি আসি। সেই দিনই রাতের বেলায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রীতমদের অশ্বত্থ গাছে প্রীতম দেখতে পায় কেউ যেন পা ঝুলিয়ে বসে আছে। চোর নাকি রে বাবা? প্রীতম আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে আসে, হাতে তার বড় লাঠি। বাইরে বেরিয়ে এসে সে বলে, শালা বেটা চোর, কি ভেবেছিস? হ্যাঁ, আমার চোখে ফাঁকি দিবি? এত বড় স্পর্ধা তোর! নাম, নাম বলছি, নাম। হঠাৎ করে গাছ থেকে তার সামনে লাফিয়ে পড়েন ঠাকুর মশাই। প্রীতম তাকে দেখে চমকে ওঠে। ঠাকুর মশাই, আপনি এত রাতে গাছে উঠে কেন বসে আছেন? হঠাৎ করে ঠাকুর মশাইয়ের মুখে ফুটে ওঠে এক হিংস্র হাসি। আপনার কি কোনো সমস্যা হয়েছে? প্রীতম আরো কিছু কথা বলবে তার আগেই খিলখিল করে হেসে ওঠেন ঠাকুর মশাই, আর খনা গলায় বলেন, তোর ঘাড় মটকে দেব। ঠাকুর মশাই এক হাত বাড়িয়ে প্রীতমের গলাটা ধরতেই যাবেন। প্রীতম ভয় পেয়ে দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। ঘরের ভিতরে ভয় কাঁপতে কাঁপতে ঠাকুরের নাম নিতে থাকে সে। খিলখিল করে হাসেন ঠাকুর মশাই। তারপর ঠাকুর মশাই হেঁটে চলে যান গ্রামেরই এক ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি। তার নাম হলো হরিপদ মুখুজ্জে। ঠাকুর মশাইয়ের সাথে ওনার বেশিরভাগ ধর্ম সম্পর্কিত আলোচনা হয়। ঠাকুর মশাই ওনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকেন। আরে, আপনি এই সময়? আসুন আসুন, ঘরের ভেতরে আসুন। আর কিছু বলার আগেই ঠাকুর মশাই হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান। ঠাকুর মশাই, এ কি কাণ্ড! আপনি কোথায় গেলেন? অনেক দূর থেকে ভেসে আসতে থাকে ঠাকুর মশাইয়ের পৈশাচিক হাসি। হরিপদ বাবু এসব দেখে বেশ ভয় পেয়ে যান।
এটা এটা ঠাকুর মশাই হতে পারে না। হরিপদ বাবু ঘরের ভিতরে প্রবেশ করে যান। ভয়ে কাঁপতে থাকেন সারা রাত। ঠাকুর মশাই হরিপদ বাবুর বাড়ির চারপাশে হাঁটতে থাকেন আর ভয়ঙ্কর ভাবে হাসতে থাকেন। পরের দিন সকালবেলা ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে হরিপদ বাবু উপস্থিত হন। ওই হই হট্টগোলের শব্দ শুনেই চারি আর ঠাকুর মশাই অতি কষ্টে বেরিয়ে আসেন। কি হয়েছে হরিপদ বাবু? কাল সারা রাত ঠাকুর মশাই যে তাণ্ডব করেছেন, এইসব কি হচ্ছে ঠাকুর মশাই? আমি তো গত দুদিন ধরেই উঠতেই পারছি না। আমি তো ঘরে শুয়ে আছি দিন রাত। তবে বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিন্তু ঠাকুর মশাই শুনে খুবই অবাক হন, কিন্তু তিনি কিছুই করতে পারেন না। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেই মুহূর্তেই। সেই দিন আমার অফিসে বসে খুব ঠাকুর মশাইয়ের কথা মনে পড়ছিল। বারবার মনে হচ্ছিল ঠাকুর মশাই আমাদের ডাকছেন। এই কথাটা কিশোরীকে বলতেই কিশোরী আর আমি দুজনে মিলে ঠাকুর মশাইয়ের বাড়ি চলে আসি। বিকেলবেলা ঠাকুর মশাইয়ের বাড়িতে প্রবেশ করতেই চারি মায়ের মুখে অদ্ভুত কিছু কথা শুনি। কি করি বলুন তো কাকামশাই, বাবার শরীর এতটা খারাপ, আর সব থেকে বড় কথা, গ্রামের সকলে বলছে এইসব অদ্ভুত কাণ্ড আমার বাবা ঘটিয়েছে। কিন্তু আমার বাবা এইসব কাণ্ড ঘটাবে আপনার মনে হয়? আমাদের সামনে চারি কান্নায় ভেঙে পড়ে। কিশোরী একবার ঠাকুর মশাইকে দেখবার জন্য উঠে যায়। আমরা দুজনে গিয়ে দেখি ঘরের ভিতরে ঠাকুর মশাই শুয়ে আছেন। চোখের তলায় কালি পড়েছে। চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে একটু হয়তো ভরসা পেলেন। কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি কালকেই বড় ডাক্তারের ব্যবস্থা করছি। না না না, ডাক্তারিতে হবে না। মা তুমি রক্ষা করো। যে সম্মান নিয়ে আমি এতদিন বেঁচে আছি, তুমি ওই সম্মানের রক্ষা করো মা, রক্ষা করো। তোমার সন্তানের সম্মান তুমি রক্ষা করো। কিছুক্ষণ পরেই আমরা কথাবার্তা বলে বেরিয়ে আসি। আমরাও ভীষণ রকম চিন্তিত ছিলাম এই ঘটনাটা আর ঠাকুর মশাইয়ের অবস্থা দেখে। রাস্তা দিয়ে যখন হেঁটে আসছি তখন হঠাৎ কিশোরী আমার হাত ধরে টেনে বলল, ওই দেখো সামনে কি হেঁটে যাচ্ছে বলো তো। আমি আর কিশোরী নিজের চোখে দেখলাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ঠাকুর মশাই। একদম সুস্বাস্থ্য দেহের অধিকারী তিনি, কিন্তু সেটা সম্ভব নয়। আমরা এক্ষুনি ঠাকুর মশাইয়ের অবস্থা দেখেছি। আমরা পিছু নিলাম। আমরা সেখান থেকে ভয়ে চলে আসি ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই, আমরা যেটা দেখলাম সেটা কিন্তু বিশ্বাস করতে পারছি না। সেটা কি সম্ভব? আমিও বুঝতে পারছি, কিন্তু আমি যে কিছু করতে পারছি না। আজ রাতটা যাক, কালকে দেখছি। আমরা চলে আসার পর সেদিন রাতের বেলা হঠাৎ চারি একটা আওয়াজ পেয়ে বাইরের ঘরে এসে দেখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন ঠাকুর মশাই। বাবা, বাবা, কোথায় যাচ্ছ বাবা? তোমার তো শরীর ভালো নয়। চারি ঠাকুর মশাইয়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। তারপরে দুজনে অন্ধকারে মিলিয়ে যায়। ওদিকে ঘরের ভেতরে ঠাকুর মশাই বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন। চমকে উঠে বসেন বিছানার উপরে। না না না, এটা হতে পারে না। আমার চারির কোনো বিপদ হতে পারে না। চারি চারি চারি। কয়েকবার ডেকেও ঠাকুর মশাই চারির কোনো খোঁজ পান না। তখন বুঝতে পারেন চারি ঘরে নেই। মনটা তার হু হু করে ওঠে। মাথায় হাত দিয়ে বসে পড়েন বিছানায়। এমন সময় তিনি শুনতে পান মধু সুন্দরী দেবীর ডাক। যে বিপদের মুখে তুমি পড়েছ, সেখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। সামনে তোমার কঠিন পরীক্ষা,
এটা তোমার একটা অংশ, তোমার একটা সত্তা, যে চাইছে তোমাকে দমিয়ে সে রাজত্ব করবে। ভুলে যেও না, সত্যের জয় হবে। মিথ্যা অসৎ কাজ বেশি দিন স্থায়ী হয় না। বিপদ তোমাকেই কাটাতে হবে। ওঠো তারানাথ, ওঠো। তুমি পারবে। মনে শক্তি সঞ্চয় করো, দুর্বল হও না। ভাবো তুমি সফল হয়েছ। চিন্তা ভাবনা পরিবর্তন করো। দেবী মায়ের কথা শুনে ঠাকুরমশাই যেন নতুন একটা জীবন ফিরে পেলেন। চোখ বন্ধ করে বসে তিনি ধ্যান করতে লাগলেন একাগ্র মনে। ভাবতে শুরু করলেন তিনি সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছেন, আর ওইদিকে হাত ধরে চারিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তারানাথের আর এক সত্তা। বাবা, তুমি তুমি আমাকে এখানে বাঁধলে কেন? কি করেছি আমি? না না, তুমি তুমি আমার বাবা হতে পারো না। না না, আমার বাবা আমাকে কখনো আঘাত দিতে পারে না। এটা হতে পারে না। বাবা, বাবা, বাবা! আমি তোর বাবা, আমি সর্বে সর্বা, আমি সব পারি, সব। দেখবি আমি কি করতে পারি। জায়গাটা ঘিরে ছিল কয়েকটা শেয়ালের দল। হঠাৎ একটা শেয়ালের দিকে হাতের মুঠি এগিয়ে দেয় ঠাকুরমশাই, আর এমন ভাব করেন যাতে তিনি শেয়ালের গলাটা টিপে ধরেছেন। চারি বড় বড় চোখ করে দেখে শেয়ালটা ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তুমি তুমি আমার বাবা হতে পারো না। আমার বাবা কখনো কারোর ক্ষতি করেনি। আমি তোর বাবা, দেখ। এই শক্তি আমি অর্জন করেছি। এবার আমি রাজত্ব করব। আমি সব করব যা আমি চাই। আমার নাম হবে, যশ হবে, প্রতিপত্তি, অর্থ সব হবে। কোনো অভাব থাকবে না। আমি কিচ্ছু চাই না। তুমি তুমি কোথায় বাবা? আমাকে বাঁচাও বাবা। এমন সময় হঠাৎ চারি শুনতে পায় তার বাবার কণ্ঠ। চারি পিছন দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে এগিয়ে আসছে তার বাবা। বাবা! শয়তান, তুই আমার মেয়েকে ছেড়ে দে। কাকে শয়তান বলছিস তুই? আমি তো তোরই অংশ। না না না, তুই আমার অংশ হতে পারিস না। আমার অংশ হলেও সে কখনো কোনো খারাপ কাজ করবে না। তুই হচ্ছিস শয়তান। আমি তোরই অংশ, তোরই চিন্তা ভাবনা থেকে তৈরি হয়েছি। যে দেখ, তোর যা আছে আমারও তো তাই। তাই যদি থাকতো তুই চারিমাকে বন্দি করতে পারতিস না শয়তান। তুই কি ভেবেছিস আমাকে হারাবে? আমাকে হারানোর ক্ষমতা তোর নেই। আমাকে হারালে যে তুইও মরে যাবি। আমি তোকে মেরে নিজেও মরতে রাজি, কিন্তু আমার জন্য কারো ক্ষতি হবে সেটা আমি মেনে নেব না। তাহলে আঘাত কর, আমাকে আঘাত কর, দেখ কেমন লাগে। ঠাকুর মশাই মন্ত্র পড়ে একটা বাণ নিক্ষেপ করলো তারানাথের দিকে। সেই বাণটা গিয়ে ঠাকুর মশাইয়ের সত্তার বুকে না লেগে যেন লাগলো ঠাকুর মশাইয়ের নিজের বুকে। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠলেন ঠাকুর মশাই। এইভাবেই ঠাকুর মশাই কয়েকবার নিজের সত্তাকে আক্রমণ করতে চাইলেন, কিন্তু প্রত্যেকবার সেটা নিজের কাছেই ফিরে এলো। মা গো, পথ দেখাও মা। বাবা! চারি দেখতে পেল তার বাবার দিকে এগিয়ে আসছে সেই শয়তান। তার হাতে একটা বড় ত্রিশূল। আমি তোকে মারলে তুই মরে যাবি, আমি থেকে যাব তারানাথ হয়ে। আমি রাজত্ব করব। বারবার নিজে আহত হয়ে ঠাকুর মশাই মাটিতে লুটিয়ে পড়েন।
সেই সুযোগে অতি কষ্টে চারি নিজের বাঁধন খুলে ফেলে। মা, মা গো, শক্তি দাও মা। চারি চারি আঘাত কর শয়তানটাকে। চারি ওদিকে ততক্ষণে হাতের দড়ির বাঁধনটা খুলে ফেলেছে। বাবার কথা শুনে চারি ভালো করে দেখে সেখানে পড়ে আছে একটা ত্রিশূল। তোর আজ শেষ দিন, আর আজ থেকে আমার দিন শুরু। আমি তা হতে দেব না শয়তান। সত্যের জয় সর্বদা। আমি কোনো মতেই সত্যকে হারতে দিতে পারি না। চারি ত্রিশূলটা তুলে দৌড়ে গিয়ে দুষ্টু তারানাথের বুকে গেঁথে দেয়। আমার বাবার ক্ষতি তোকে করতে দেব না শয়তান। আমার বাবা নিজে মারতে পারবে না, কিন্তু আমিও আমার বাবারই একটা অংশ। আমি তো তোকে মারতে পারি। হ্যাঁ, আর আমি জীবিত থাকলেই আমার বাবাও জীবিত থাকবে। ভুলে যাস না শয়তান, আমিও আমার বাবার একটা সত্তারই একটা অংশ। মা, মা গো। শয়তান তারানাথ চিৎকার করে দাও দাও করে জ্বলতে থাকে, ভস্ম হয়ে বাতাসে মিশে যায়। ঠাকুর মশাই প্রণাম করে ওঠেন চারিকে। চারি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন ঠাকুর মশাইয়ের বাড়িতে গ্রামের বেশ কয়েকজন আর আমি সাথে কিশোরী বসে সমস্ত কথা শুনছি। বাবা রে বাবা, হ্যাঁ, কি বড় বিপদ হচ্ছিল। আসলে আপনি আমাদের বাঁচিয়ে নিলেন। মনে খারাপ চিন্তা থেকেই তৈরি হয় আমাদের খারাপ করার প্রবৃত্তি। মানুষ একদিনেই খারাপ হয়ে ওঠে না। আস্তে আস্তে যখন ভালো সত্তার উপরে খারাপ সত্তা প্রভাব ফেলতে শুরু করে, তখনই মানুষ খারাপ কাজ করে বসে। আমি আর কিশোরী অবাক হয়ে তাকিয়ে থাকি ঠাকুর মশাইয়ের দিকে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।